আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য রসায়ন প্রথম পত্রের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে অধ্যায়ভিত্তিক সেগুলো দেখবো। অর্থাৎ টপিক অ্যানালাইসিস বিগত বছরে কত বছর কোন টপিক থেকে আসছে, এই বছর আমাদের জন্য কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার, সেগুলো এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা সম্বন্ধে দেখবা। আর এটার পিডিএফ লেকচার বা এখানে যে অ্যানোট করবো যেগুলো, এই লেকচারটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, চলো কথা না বলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা দেখবো। ঠিক আছে, তো গুণগত রসায়ন চ্যাপ্টারে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। তো যদি এখানে দেখি, আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তোমাদের পরমাণু ও এর মূল কণিকা সমূহ। তো পরমাণুর যে মূল কণিকা, ঠিক আছে, কণিকা, এই কণিকাগুলোর উদাহরণ কম্পোজিট কণিকা কোনটা, বা পরমাণুর কেন্দ্রে কি কি থাকে, এই ধরনের যে মূল কণিকা সংক্রান্ত যে তথ্যগুলো, এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসছে। দেখো 17 এবং 18 সেশন, 11-12 অনেক আগে, বাট এটা একটু দেখে রাখবা। এরপরে আমাদের দেখো রিসেন্ট ইয়ারে যে আসা প্রশ্ন 24, 25, 21, 22, 20, 21-এ আমাদের আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক, এই যে এটা ইম্পর্টেন্ট রাবির জন্য। ঠিক আছে, এদিকে তোমার আইসোটোপ, আইসোবার। তো আইসো ইলেকট্রনিকটা কি তোমাকে বলবে যে নিচের কোন মৌল দুইটার ইলেকট্রন সংখ্যা সমান, বা সর্বশেষ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন আছে। তো এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের এখানে আইসো ইলেকট্রনিক থেকে আসবে। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে দেখে নিবা। দেখো এটা কিন্তু 24, 25, 21, 22, 20, 21 এবং এদিকে কিন্তু আরো অনেক বছর আসছে। এরপরে দেখো পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে না, 23, 24। তো তুমি চাইলে এটা স্কিপ করে দিতে পারো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অরবিট, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট ইয়ারগুলোতে মোটামুটি আসছে। তো অরবিট, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত যে বেসিক তথ্যগুলো, কনসেপ্টটা অবশ্যই ভালো মতো ক্লিয়ার রাখবা। তো এখানে কিন্তু তোমাকে এই টাইপ থেকে প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন আসে। দেখো 24, 25 আসছে, 22, 23, 20, 21, 19, 20, 17, 18, 15, 16, তার মানে রিপিটেড কিন্তু আসতে আছে। তো এরপরে দেখো ইলেকট্রন বিন্যাস ও বিভিন্ন নীতি। তো ইলেকট্রন বিন্যাসের যে বিভিন্ন নীতিগুলো আছে এবং ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত, বলবে যে নিচের কোনটি সঠিক ইলেকট্রন বিন্যাস, বা এইভাবে তোমাকে ইলেকট্রন বিন্যাসের যে বেসিক প্রশ্নগুলো আছে, ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে, হুন্ডের নীতি, ঠিক আছে, হুন্ডের নীতিটা মোটামুটি ইম্পর্টেন্ট আমাদের এখানের জন্য। ঠিক আছে, হুন্ডের নীতিটা অবশ্যই ভালো করে পড়বা। দেখো এখানে 23, 24, 22, 23, 21, 22, 20, 21, 19, 20, 14, 15, 13, 14 লম্বা একটা লাইন কিন্তু এখানে প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো পরবর্তী আমাদের কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ইলেকট্রনের বিভিন্ন গতি ও রাশি নির্ণয় সংখ্যা। তো এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন। ঠিক আছে, তো এখানে দেখো 24, 25, 23, 24 এবং 17, 18 এই প্রশ্নগুলো আসছে। এরপরে তোমাদের বর্ণালী ও রিডবার্গ সমীকরণ সংক্রান্ত, রিডবার্গ থেকে তোমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড যে প্রশ্নগুলো আছে, বা তরঙ্গ সংখ্যা, হ্যাঁ, তরঙ্গ সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো আছে, গাণিতিক প্রশ্ন, সেখান থেকে এগুলো একটু দেখবা। যেহেতু 15-16 তারপরেও কিন্তু অনেকবার আসছে। এবার দেখো দ্রাব্যতা ও দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তো দ্রাব্যতার যে গণিতগুলো, দ্রাব্যতার যে গুণফলের যে প্রশ্নগুলো আছে, গাণিতিক প্রশ্নগুলো, এই দ্রাব্যতার ম্যাথমেটিক্যাল পার্টগুলো তোমার কিন্তু এখানে আসবে। তো দ্রাব্যতার যে গাণিতিক পার্টগুলো, হ্যাঁ, গাণিতিক পার্টের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবা। এবং এখানকার যে ফর্মুলাগুলো আছে, সূত্রগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল সংক্রান্ত যে সমস্যা, গাণিতিক সমস্যা 24, 25 আসে, 21, 22, 18, 19। তো এই দুইটা মিলে আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া দ্রাব্যতার যে বিভিন্ন উদাহরণ আছে, যে পানিতে দ্রবণীয় কোনগুলো, পানিতে অদ্রবণীয় কোনগুলো, এর যে উদাহরণগুলো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই দুটো টপিকই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দ্রাব্যতা থেকে। এরপর দেখো আয়ন শনাক্তকরণ। তো আয়ন শনাক্তকরণ থেকে বিশেষ করে এখানে শিখা পরীক্ষাটা ভালো করে দেখবা। ঠিক আছে, শিখা পরীক্ষা দেখবা। আর ওখান থেকে যে নেসলার দ্রবণ বা আমাদের পটাশিয়াম, এগুলো যে ইম্পর্টেন্ট, যেগুলো বিগত বছর আসছে, ওই প্রশ্নগুলাই মূলত আয়ন শনাক্তকরণ থেকে তুমি দেখলে হয়ে যাবে। ঠিক আছে, তো ওভারঅল এই জিনিসগুলাই গুণগত রসায়ন থেকে আসে। তো এই টপিকগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী টপিকটা যদি আমরা দেখি, পরবর্তী চ্যাপ্টারটা যদি আমরা দেখি, এখানে মৌলের পর্যায়িত ধর্ম। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এখান থেকে প্রশ্ন সংখ্যাটাও কিন্তু বেশি থাকে। দেখো প্রথম যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে পর্যায় সারণী ও অবস্থান নির্ণয়। তো পর্যায় সারণী এবং অবস্থান নির্ণয় টাইপের প্রশ্নগুলো তোমার এখানে দিবে। ঠিক আছে, যা পর্যায় সারণীতে কোন ধরনের মৌল অবস্থান করছে, ডি ব্লক, এস ব্লক, এই ধরনের যে ডি ব্লক বা বিশেষ করে ডি ব্লকের বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবা। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 16, 17, 14, 15 অনেক আগে আসছে। তো এটাও একটু দেখে যাবা। এরপর 2 নাম্বার টপিক যেটা, সেটা হচ্ছে দেখো ব্লক মৌলের সাধারণ ধর্ম। এই যে বললাম যে এসপিডি ব্লক মৌলগুলো যে সাধারণ ধর্ম এবং যে বৈশিষ্ট্যগুলো আছে বইতে, এবং ওখান থেকে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নের টাইপগুলো ভালো করে দেখবে। দেখো 23, 24, 20, 21 আসছে, তার মানে রিসেন্ট ইয়ারে যেহেতু আসছে, তার মানে আমাদের এই বছরের জন্য এই টাইপটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর আসো ডি ব্লক মৌল। ডি ব্লকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল, এছাড়া রঙিন যৌগ, যে রঙিন যৌগ কারা গঠন করবে, এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া দেখবে বিভিন্ন নামকরণ থাকে, হ্যাঁ, নামকরণ সংক্রান্ত যে প্রশ্নগুলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট। 22, 23 আসছে, 21, 22, 20, 21, 16, 17, 9, 10, তার মানে এই যে রিসেন্ট ইয়ারগুলোতে আসতেছে। তো অবশ্যই ডি ব্লক মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে, বা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো, কোনটা অবস্থান্তর মৌল হবে, কোনটা অবস্থান্তর মৌল হবে না,
ঠিক আছে, এই যে বৈশিষ্ট্য টাইপের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে সলভ করবা। এরপর দেখো পারমাণবিক ভর আমাদের, অর্থাৎ এখান থেকে তোমার যে পর্যায়ভিত্তিক ধর্মসমূহ আছে, পারমাণবিক ধর্ম, যেমন পর্যায়ভিত্তিক ধর্মসমূহের মধ্যে কি আছে, আয়নিক ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তিটা গুরুত্বপূর্ণ, এবং তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এরপরে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক কার বেশি, যেটা আয়নিক যৌগ হবে, আর স্ফুটনাঙ্ক কার বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটা কার বেশি হবে, যাদের যৌগ আছে আয়নিক যৌগ। ঠিক আছে, তো এই যে ধাতু এবং অধাতু মিলে যে গঠন, এটা কি আয়নিক যৌগ। তো এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে যে নিচের কোন যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো এটা হচ্ছে 24, 25 আসছে, 22, 23, 19, 20, এরপরে 17, 18, এরপরে দেখো 16, 17, 14, 15। তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে, মৌলের যে পর্যায়বৃত্ত ধর্মগুলো, এগুলো অবশ্যই বুঝে বুঝে পড়বা, যে কেন বেশি হচ্ছে, কেন কম হচ্ছে, উপর থেকে নিচে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে কি হয়। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ। এবারে মৌলের অক্সাইড ধর্ম, তো অক্সাইড গুলার কোনটা নিরপেক্ষ অক্সাইড, ঠিক আছে, নিরপেক্ষ অক্সাইড, এবং তোমার হচ্ছে অম্লীয় ক্ষারীয়। ঠিক আছে, অম্লীয় ক্ষারীয়। তো বিশেষ করে নিরপেক্ষ অক্সাইডটা ভালো করে দেখবা, অম্লীয় ক্ষারীয় এগুলো তোমরা বুঝবাই, কিন্তু নিরপেক্ষটা ভালো করে দেখবা। ঠিক আছে, এরপর দেখো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এখান থেকে দেখো 24, 25 আসছে। তো তোমাকে এখানে বন্ধন শনাক্তকরণ, তো বলবে যে নিচের যৌগটিতে, হ্যাঁ, নিচের যৌগটিতে কি কি বন্ধন আছে, কি কি বন্ধন আছে, বিশেষ করে এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন, এখান থেকে লিগ্যান্ড, হ্যাঁ, লিগ্যান্ডের মানগুলা দেখবা, কোনটা লিগ্যান্ড, এছাড়া সন্নিবেশ সংখ্যা। ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা সন্নিবেশ সমযোজী বন্ধন থেকে। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী দেখো 7 নম্বর টাইপে যদি আমরা আসি, এখানে পরবর্তী টাইপ, এখানে আরো কিছু টাইপ আছে, অনেকগুলো টাইপ আছে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে বেশ কিছু প্রশ্ন আছে, 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকেই পাবা। ঠিক আছে, তো অবশ্যই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অরবিটাল অধিক্রমণ থেকে, অরবিটাল অধিক্রমণ বলতে আমাদের সংকরণ, ঠিক আছে, এই দুইটা মূলত হাইব্রিডাইজেশন, মৌলের আকৃতি, বন্ধন কোণ, মৌলের আকৃতি, বন্ধন কোণটা খুবই গুরুত্বপূর্ণ রাজশাহী ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে, এছাড়া মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। ঠিক আছে, এই তথ্যগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, বিশেষ করে হাইব্রিডাইজেশন কোন যৌগের, তোমার কোন ধরনের হাইব্রিডাইজেশন হচ্ছে, এছাড়া এদের বন্ধন কোণ কত, মুক্ত জোড় ইলেকট্রন আছে কি নাই, কত সংখ্যা, এই ধরনের প্রশ্নগুলো তুমি একবারে ভালোমতো পড়ে নিবা। দেখো এখান থেকে কিন্তু লম্বা এক লাইন, মানে বলার ভাষা নাই যে এখান থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই বছরও তুমি অবশ্যই হাইব্রিডাইজেশন থেকে প্রশ্ন পাবা। ঠিক আছে, হয়তো তোমাকে হাইব্রিডাইজেশন শনাক্তকরণ করতে বলবে, অথবা বন্ধন কোণ দিতে বলবে, অথবা মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মাস্ট তোমার আসবে। ঠিক আছে, এরপর সব পোলারায়ন, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগে পোলারায়ন সংক্রান্ত যে তথ্যগুলো আছে বইতে, পোলার যৌগ কারা, এছাড়া ফাজানের নীতি থেকে পড়বা হচ্ছে এই যে দ্রবণীয়তা। ঠিক আছে, এগুলা পড়ে নিবা। এরপরে হচ্ছে আমাদের যে পোলারায়ন কারা হচ্ছে, বা পোলার যৌগ কারা, পোলার যৌগের উদাহরণ, এই টাইপের প্রশ্নগুলো একটু দেখবা। দেখো এটাও 24, 25, 22, 23, 17, 18, 16, 17 কিন্তু আসছে। এরপরে দেখো আমরা 10 নম্বর টাইপে যদি আসি, সেখানে আছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন কারা দেয়। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন, এখানে যে হাইড্রোজেন বন্ধনের উদাহরণটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, উদাহরণটা অবশ্যই ইম্পর্টেন্ট। এছাড়া এটা দেখো 24, 25, 19, 20, 18, 19, 13, 14 কিন্তু আসছে। এরপর আসো আকরিক থেকে। তো আকরিক থেকে অনেক আগে প্রশ্ন আসে, বাট তবুও চেষ্টা করবো আকরিকের যে বা গুরুত্বপূর্ণ যে যৌগ, যে গাঠনিক বা রাসায়নিক সংকেতগুলো আছে, বিগত বছরে আসছে, বিগত সাল থেকে পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, আকরিক বা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, বা যৌগ, এই যে যৌগের সংকেত, ঠিক আছে, দেখবে যে কোনো একটা অ্যাসিড, হাইপো অ্যাসিড বলতে পারে, ফসফরাস অ্যাসিড বলতে পারে। তো এই ধরনের সংকেতগুলা যেগুলো বিগত বছরে আসছে বিভিন্ন ভার্সিটিতে, শুধুমাত্র রাবি না, অন্যান্য ভার্সিটিতে আসছে, সেগুলো একটু ভালো করে দেখবে। ঠিক আছে, চলো পরবর্তী অধ্যায়ে চলে যাই। এর পরবর্তী অধ্যায় আছে আমাদের রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন থেকে আমাদের খুবই একদম নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন আসে। তার মধ্যে যদি আমরা বলি, তো রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি থেকে খুবই আসে না, তাহলে তুমি স্কিপ করতে পারো। বিক্রিয়ার হার ও হার ধ্রুবক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক। ঠিক আছে, তোমাকে বলবে যে একটা বিক্রিয়া দেওয়া থাকলো, বলবে যে বিক্রিয়ার হার ধ্রুবক কত, বা বিক্রিয়ার হার ধ্রুবকের যে মাত্রা বা একক, এটা কি হতে পারে। তো দেখো 24, 25, 22, 23, 18, 19, 16, 17 কিন্তু আসছে। এরপর রাসায়নিক অবস্থা, লাশ হাতিলের নীতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমাকে বলবে যে একটা বিক্রিয়া দেওয়া থাকলো, বিক্রিয়া মনে করো তাপ উৎপাদী, তাপ হারি, বললো যে এই বিক্রিয়াতে যদি চাপ দেই বা তাপ দেই, সেই ক্ষেত্রে উৎপাদের কেমন চেঞ্জ হবে। তো এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো লাশ হাতিলের নীতি এবং এর প্রভাব সংক্রান্ত প্রশ্নগুলো দেখো 23, 24, 21, 22, 20, 21, 17, 18 এটা রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু আসছে। এবার সাম্য ধ্রুবক, কেপিকেসি, একটা বিক্রিয়া তোমাকে দিয়ে দিল, বললো যে কেপিকেসির মধ্যে সম্পর্ক কি হবে, বা নিজের কোন বিক্রিয়াটিতে কেপি ইকুয়াল টু কেসি হবে। তো এই ধরনের প্রশ্নগুলো, এবং এছাড়া অনেক সময় গাণিতিক প্রশ্ন তোমাকে দিতে পারে যে কেপি এত হলে কেসির মানটা কত, যেখানে তোমাকে ডেলেনটা বের করতে হবে, আরটির মান তো তুমি জানোই। ঠিক আছে, এটা দেখো রিসেন্ট ইয়ারে কতগুলো আসতেছে। এবার দেখো অ্যাসিড ক্ষার, অ্যাসিড ক্ষারের যে উদাহরণ, এখানে মূলত অ্যাসিড ক্ষারের যে উদাহরণগুলো
এখান থেকে প্রশ্ন দিবে, ঠিক আছে, অথবা কোনটির পিএইচ মান কম, বাট কোনটা তোমার সবচেয়ে বেশি সক্রিয়, ঠিক আছে, কোনটা বেশি সক্রিয়, এই ধরনের অ্যাসিডগুলা ভালো তোমাদের বলবে যে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা, নিচের কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড, বা ক্ষার কোনটা সবচেয়ে শক্তিশালী, এই ধরনের প্রশ্নগুলো তুমি অ্যাসিড ক্ষারক থেকে পাবা। এবার পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল থেকে ডিরেক্ট তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, এখানকার সূত্রটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফর্মুলাটা ইম্পর্টেন্ট এবং এখানকার যে মানটা আছে মানটা ইম্পর্টেন্ট। এবার পিএইচ রেটের যে প্রশ্নগুলো, পিএইচ রেটের প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজশাহী ইউনিভার্সিটির জন্য। দেখো কত বড় একটা লম্বা লাইন, তো পিএইচ এবং পিএইচ রিলেটেড প্রশ্নগুলো অবশ্যই দরকার, এবং এখান থেকে তোমাকে অনেক সময় ঘনমাত্রা বের করতে দেয়, ঠিক আছে, ঘনমাত্রাও বের করে দিবে, ঠিক আছে। তো পিএইচ এবং পিএইচ নির্ণয়টা অবশ্যই খুব ভালো মতো পড়ার চেষ্টা করবা। এবার বাফার দ্রবণের যে উদাহরণগুলো, বাফার দ্রবণের যে উদাহরণটা আছে, উদাহরণটা দেখবা, এবং এখানে একটা সূত্র আছে নানরসের সূত্রগুলো, এখানে কিছু সূত্র আছে বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ কিভাবে নির্ণয় করে, তো ওই সূত্রটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে। দেখো 24, 25, 23, 24, 19, 20, 15, 16 কিন্তু আসছে। তো বাফার দ্রবণ, পিএইচ এবং এখানকার এসিড ক্ষারের উদাহরণগুলো, সাম্য ধ্রুবক, কেপিক অ্যাসিড আর রাসায়নিক সাম্যাবস্থা, এই তিনটা টপিকগুলো আমাদের জন্য অনেক বেশি 3 স্টার, ঠিক আছে। তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এরপরে এটা অ্যাসিড ক্ষারের উদাহরণ, এরপর আমরা যদি আসি হচ্ছে পিএইচ, ঠিক আছে, এছাড়া বাফার দ্রবণ, তো এই টপিকগুলো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট তো দেওয়া হয় না, সেটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে এক্সাম ব্যাচটা আছে, তো এটাতে কিন্তু আমরা অলরেডি তোমাদের একটা ডিসকাউন্ট দিয়েছি। তো যারা ডিসকাউন্ট অফারে ভর্তি হতে চাও তারা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। তো আমরা কিন্তু এইভাবে বাকি চ্যাপ্টারগুলোও দেওয়া আছে মোটামুটি, ওখানে আমাদের এখানে এক্সামটা দাও, শেষ মুহূর্তে বেশি বেশি এক্সাম দেওয়ার কিন্তু কোনো বিকল্প নেই। তো লাস্ট মোমেন্টে যত পারো এক্সামগুলো দাও। তো আমাদের রাবি এক্সাম ব্যাচে তোমরা প্রায় 100+ এক্সাম পাবা, ঠিক আছে, প্রায় 100+ এক্সাম পাবা। এই এক্সামগুলো তোমাকে কিন্তু শেষ মুহূর্তে একদম রাবির জন্য প্রিপেয়ার করে দিবে, ঠিক আছে। তো চেষ্টা করো শেষ মুহূর্তে যত পারো এক্সাম পাও, এবং আমরা 100+ এক্সাম এখানে কিন্তু ডিসকাউন্ট অফার দিচ্ছি। তোমাদের কিছুদিন আগে গতকালকে পর্যন্ত 250 টাকা করে ফি ছিল, তো আজকে আমরা 150 টাকা করে তোমাদের ফি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে যোগাযোগ করলেই তোমরা বিস্তারিত ভর্তি দিতে পারবা, ঠিক আছে। তো এখানে দেখো কর্মমুখী রসায়ন, এখান থেকে যে দুইটা টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসছে রাবিতে। দেখো খাদ্য সংরক্ষণ, বিভিন্ন প্রিজারভেটিভের যে উদাহরণ, এখান থেকে 18, 19, 16, 17, 15, 16 আসছে। এরপরে 2 নাম্বার টপিকটা হচ্ছে ভিনেগার, তো ভিনেগার থেকে 20, 21 প্রশ্ন আসছে। তো এই দুইটা টপিক কর্মমুখী থেকে তোমরা একটু পড়ে ফেলবে, ঠিক আছে। তো যেগুলো দেখাইলাম, তো এই প্রশ্নগুলো চেষ্টা করো রাজশাহী ইউনিভার্সিটির পাশাপাশি ঢাবির কোশ্চেন ব্যাংক, জাহাঙ্গীরনগর কোশ্চেন ব্যাংক, হ্যাঁ, এবং রাজশাহী ইউনিভার্সিটি, এই তিনটা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট ভালো মতো সলভ করে যাও, ঠিক আছে। এই তিনটা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক ভালো মতো প্র্যাকটিস করে যাও, রসায়নের ক্ষেত্রে দেখবে যে একটা বেস্ট মার্ক তুমি তুলতে পারবা, ঠিক আছে। অর্থাৎ প্রশ্নগুলো অনেক টাইপ কমন পাবা এবং প্রশ্ন অনেক হুবহু তুমি কমন পেয়ে যাবা লাস্ট মোমেন্টে। আর যদি সর্বোচ্চ যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলোও একটু দেখে যাবা, কারণ এই মুহূর্তে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য লাভ, ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য লাভ। কারণ তুমি কম প্র্যাকটিস করবা, বাকি একজন তোমার থেকে বেশি প্র্যাকটিস করবে, ও কিন্তু তোমার থেকে আগায় যাবে। আর মেইন পরীক্ষাতে তুমি কিন্তু কিছু করবে না, হা করে তাকায় থাকবা, প্রশ্ন তোমার কমন, বাট তুমি অ্যান্সার করে আসতে পারবে না, ঠিক আছে। তো তোমাদের যে প্রবলেমটা হয়, তুমি এখন ক্লাস করো, এই করো, কিন্তু নিজে প্র্যাকটিসটা করতে যাচ্ছ না। তো নিজে যদি প্র্যাকটিস না করো, আলটিমেটলি প্রশ্ন দেখবে ঠিকই কমন আসবে, তোমার অমুক ভাই বলবে হ্যাঁ আমার এখান থেকে তো কমন আসছে, তো তুমি কিন্তু পরীক্ষা হলে ওইটা পারবে না। কেন পারবে না? কারণ তুমি নিজে প্র্যাকটিস করো না। তো অবশ্যই চেষ্টা করো নিজে নিজে প্র্যাকটিস করার এবং বেশি বেশি শেষ মুহূর্তে এক্সামগুলো দেওয়ার, ঠিক আছে। তো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে এখন, ওকে। তো একটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও, কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো এটাই মূলত থাকলো। তো দ্বিতীয় পদ তোমরা চাও কিনা এটা অবশ্যই কমেন্ট করবা, আমরা পরবর্তীতে দ্বিতীয় পদ দেওয়ার চেষ্টা করবো, ওকে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।